ইয়ারসেনিয়া পেস্টিস পেস্টিস তো ইয়ারসেনিয়া পেস্টিস দ্বারা যে রোগটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্লেগ। প্লেগ এই টার্মটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণ ধরো আমাদের দেশে একটা প্লেগের কেস আমি পাইলাম যে একজন মানুষের প্লেগ হয়েছে, তাহলে সেটা কিন্তু খুবই অ্যালার্মিং, খুবই ডেঞ্জারাস একটা বিষয়। কারণ প্লেগ আমাদের দেশে হওয়ার ধরো কথাই না, কিন্তু তারপরেও হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্লেগ ডিজিজটা অনেক ডেঞ্জারাস এবং এটার বেশ কিছু টাইপ আছে। বুবনিক প্লেগ আছে, তারপরে হলো গিয়ে তোমার সেপ্টিসেমিক প্লেগ আছে, নিউমোনিক প্লেগ আছে। এর মধ্যে নিউমোনিক প্লেগটা সব থেকে বেশি ডেঞ্জারাস আর সব থেকে কমন হচ্ছে বুবনিক প্লেগ। এখন এটাকে কেন বুবনিক প্লেগ বলা হয় সেটা আমরা জানবো। তবে শুরুতে আমরা জানি যে অ্যাকচুয়ালি এই প্লেগটা একটা জুনোটিক ডিজিজ, কারণ রডেন্ট বা র্যাট যেটাকে আমরা বলি, সেই র্যাটকে ধরো হচ্ছে র্যাট ফ্লি, যেটা র্যাট ফ্লি ধরো মাছি যেমন এক ধরনের ভেক্টর, এরাও এক ধরনের ভেক্টর। সো এরা এক ধরনের ভেক্টর। তো এরা কী করে, এরা হচ্ছে ধরো রডেন্টকে কামড় দিল, রডেন্টকে যখন কামড় দিল তো দেখা যায় যে রডেন্টের মধ্যে ভাইরাসটা হচ্ছে আছে। রডেন্ট এর মধ্যে ওয়াইল্ড আর ডোমেস্টিক, কিছু রডেন্ট আছে যেটা ওয়াইল্ড বা বন্য টাইপের, আর কিছু আছে হচ্ছে ডোমেস্টিক বা বাসায় বাসায় থাকে কিছু, এরকম মতো কিছু আমরা জানি যে কিছু ইঁদুর আছে বা র্যাট আছে। তো এই দুই ধরনের হচ্ছে প্লেগ হইতে পারে। তো রডেন্টে ইয়ারসিনিয়া পেস্টিস, ইয়ারসিনিয়া পেস্টিস যেটা, এটা ধরো রডেন্টে আছে। তো এর মধ্যে ওয়াইল্ডের মধ্যে যেগুলো আছে সেগুলোতে ওয়াইল্ড মানে ওয়াইল্ড ভ্যারিয়েন্ট থাকে এবং সেটাকে আমরা বলি রডেন্টের ওয়াইল্ড প্লেগ। আর যেটা হচ্ছে ডোমেস্টিক ইয়ারসিনিয়া পেস্টিস ভ্যারিয়েন্ট যাদের মধ্যে আছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে রডেন্টের মানে অ্যাকচুয়ালি রডেন্টটাও কিন্তু ইনফেক্টেড থাকে। হ্যাঁ, রডেন্টটাও কিন্তু প্লেগ দ্বারা ইনফেক্টেড হইতে পারে। তো একটাকে আমরা বলি রডেন্ট যে ইনফেকশন সেটাকে আমরা বলি একটা ওয়াইল্ড প্লেগ, আর একটাকে বলি ডোমেস্টিক প্লেগ। যখন রডেন্টের মধ্যে ইয়ারসিনিয়া পেস্টিস আছে তখন রডেন্ট হচ্ছে গিয়ে আমি লেগুরা দ্বারা ইনফেক্টেড। তখন এই ইনফেক্টেড রডেন্টটাকে যখন আমাদের র্যাট ফ্লি যেটা, এটা যখন বাইট করছে, সেখান থেকে ব্লাড সাক করছে, তখন এই র্যাট ফ্লিটাও ইনফেক্টেড হয়েছে। এখন এই ইনফেক্টেড র্যাট ফ্লিটা যখন ধরো একটা ম্যানকে বা আমি ধরলাম হিউম্যানকে অ্যাটাক করছে, তখন তারও কিন্তু প্লেগ হবে। ঠিক আছে, তো হিউম্যানে যে প্লেগ হয় সেটাকে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বুবনিক, একটা হচ্ছে সেপ্টিসেমিক, আর একটা হচ্ছে নিউমোনিক। এই তিনটা টাইপের যে মানে প্লেগ সেটা নিয়ে আমরা জানবো এক এক করে। তবে শুরুতে বিষয়টা তো আমরা বুঝতে পারছি আশা করি যে কিভাবে প্লেগটা আসলে ছড়ায়। এবং ইয়ারসিনিয়ার মধ্যে আরও অনেকগুলা মানে টোটাল 3টা স্পিসিস নিয়ে আমরা বেশি কথা বলি। তার মধ্যে ইয়ারসিনিয়া পেস্টিস যেটা, এটা হচ্ছে প্লেগ করে। আর বাকি যে দুইটা আছে, বাকি দুইটা হচ্ছে মেইনলি হচ্ছে এন্টেরোকোলাইটিস 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 করে, অর্থাৎ ডায়রিয়া টাইপের ম্যানিফেস্টেশন করে। এটা কিভাবে ছড়ায়, ইয়ারসিনিয়া এর একটা স্পিসিস ধরো এন্টেরোকোলাইটিস করলো, আর একটা স্পিসিস হচ্ছে মেসেন্টারিক অ্যাডিনাইটিস বা এন্টেরোকোলাইটিসই করতে পারে, সেটাকে আমরা বলি ইয়ারসিনিয়া সিউডো টিউবারকুলোসিস। তো আলটিমেটলি এই যে মেসেন্টারিক অ্যাডিনাইটিস, সেটা বলতে বোঝায় যে মেসেন্টারিক যে লিম্ফ নোডগুলো আছে সেই মেসেন্টারিক লিম্ফ নোডগুলোর ইনফ্লামেশন করে। এবং এখানে হচ্ছে এন্টেরোকোলাইটিস বলতে বোঝায় ডায়রিয়া লাইক ম্যানিফেস্টেশন হবে। মেইনলি এই যে দুইটার কথা বললাম, এই দুইটা হচ্ছে ফুডের মাধ্যমে ছড়ায়। এরা কোনো র্যাট ফ্লি বা ভেক্টরের জন্য লাগে না। ফুড কি ফুড, আনসার হচ্ছে সাধারণত মানে যারা হচ্ছে শুকুরের মাংস খায় এবং শুকুরের মাংস ভালো করে রান্না করে নেই, তো শুকুর থেকে ইনফেক্টেড অ্যানিমাল থেকে এরা কিন্তু পরবর্তীতে কন্টামিনেটেড হইতে পারে ফুডের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে। বাকি যে ইয়ারসিনি স্পিসিস আছে, বাকি বলতে কোন দুইটা, এই যে ইয়ারসিনি এন্টেরোকোলাইটিকা আর ইয়ারসিনিয়া সিউডো টিউবারকুলোসিস, এই দুইটা এইভাবে ছড়াইতে পারে এবং এরা হচ্ছে এন্টেরোকোলাইটিস বা মেসেন্টারিক অ্যাডিনাইটিস এগুলো করতে পারে। আর ইয়ারসিনিয়া পেস্টিস যেটা, এর থেকে প্লেগ করে এবং প্লেগকে আমরা ব্ল্যাক ডেথ ও বলে থাকি। কেন ব্ল্যাক ডেথ বলি, মনে রাখবা যে অ্যাকচুয়ালি প্লেগের 3টা পেন্ডেমিক হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড বা মহামারী টাইপের হয়েছিল। তো ফার্স্ট যেটা অনেক বেশি বড় আকারে ছড়াইছিল সেটা হচ্ছে সাধারণত মানে সেটা কত সালে, সম্ভবত 451 এডি বা এরকম একটা টাইম, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এটা আমি নট 100% শিওর, তোমরা একটু দেখে নিবা যে 451 এডি বা এরকম একটা টাইম। সেকেন্ড যে মানে মহামারীটা হয়েছিল সেটা হচ্ছে 14th সেঞ্চুরিতে। তো এই 14th সেঞ্চুরিতে যাদের, 14th সেঞ্চুরি মানে কি 1301 সাল থেকে 1400 সাল পর্যন্ত আমরা বলি 14th সেঞ্চুরি। তো এই 14th সেঞ্চুরির মধ্যে সাধারণত 1347 সালের দিকে বা এর আশেপাশে হচ্ছে এরকম একটা পেন্ডেমিক টাইপের হয়েছিল। এবং এটাতে দেখা যায় যে যারা এই প্লেগে আক্রান্ত তাদের স্কিনটা ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক একটা কালার ধারণ করছে এবং এটি একটু নেক্রোটিক টাইপের হয়ে গেছে এবং ব্ল্যাক নেক্রোটিক। যেহেতু ব্ল্যাক হয়ে গেছে তাই আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে ব্ল্যাক ডেথ। এবং দেখা যায় অনেক মানুষই মারা গেছে এটাতে, ব্ল্যাক ডেথ আমরা নাম দিচ্ছি। কেন ব্ল্যাক হয়েছে এর পিছনে কারণ আছে। অ্যাকচুয়ালি হয় কি, এই প্লেগের ফলে হচ্ছে পার্সনটার হচ্ছে ব্লাড এর যে ব্লিডিং চান্স বেড়ে যায়, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। কারণ মনে রাখবা যে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন নামে একটা টার্ম আছে। এর ফলে যেটা হয়, ব্লাড ভেসেলের মধ্যে
মানে ধরো ক্লটিং হয়ে যাচ্ছে, এবং ক্লটিং হয়ে যাওয়ার কারণে সেখানে প্লাটিলেট অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে এবং ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। ফলে দেখা যায় যে স্পেশালি কিউটিনিয়ার যে ব্লিডিং, মানে স্কিনের নিচে ব্লিডিং হয়ে থাকতেছে, ফলে স্কিনের নিচের কালারটি একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, এবং এই জন্য পার্সনগুলোর স্কিনে অনেক ব্ল্যাক কালার পাওয়া যায়, ইনফেক্টেড পার্সন, এবং ওই জন্যই আমরা এটাকে ব্ল্যাক ডেথ বলতাম। স্পেশালি 14th সেঞ্চুরিতে যে মহামারীটা হয়েছিল, হ্যাঁ 14th সেঞ্চুরি পরে আরেকটা মহামারী হয়েছে, যেটা 1994 সাল থেকে 1894 থেকে 1918 সাল, হ্যাঁ এরকম টাইমে 1894 থেকে 1918 সাল এর মধ্যে মোটামুটি কিন্তু ভালোই প্লেগের ইনফেকশন ছিল। এখন অতটা বেশি নাই, বাট স্টিল যদি আমরা পাই সেটা কিন্তু অবশ্যই অ্যালার্মিং, এবং এটা প্রিভেনশনের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে ধরো শিপ যখন এক দেশ থেকে আরেক দেশে আসছে, অথবা দেখা গেছে যে প্লেন শিপ, এগুলোর মাধ্যমে যেন কোনো ইনফেক্টেড র্যাট যাতে না ঢুকে পড়ে কোনো একটা দেশে, ঠিক আছে। এই জিনিসগুলো তো অনেক অবশ্যই ইম্পর্টেন্ট। এবং আমরা যখন আসলে প্লেগ নিয়ে কথা বলবো, আমাদের তো জানতে হবে যে ইয়ারসিনিয়া আসলে এদের স্ট্রাকচারাল নিয়ে আমাদের একটু জানতে হবে। মনে রাখবে গ্রাম নেগেটিভ, এরা কি, এরা গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই বা আমরা বলতে পারি রড টাইপের, এবং এদের স্ট্রাকচার যদি আমি একটু দেখি, ধরো এদের স্ট্রাকচার আমি দেখবো যে এদেরকে আমি যখন স্মেয়ার তৈরি করে আমি মাইক্রোস্কোপের নিচে দেখবো, এরা কাইন্ড অফ এরকম হয়, মানে এরকম টাইপের, হ্যাঁ আমি যদি আরেকটু ভালো করে বলি এরকম টাইপের হয়। এবং দেখো এটাকে কিসের মতো দেখা যাচ্ছে, সেফটি পিন ইউজ করে না অনেকে, সো এই সেফটি পিন যেগুলো, এই সেফটি পিনের মতো দেখা যায়। দেখো এই দুই প্রান্ত একটু বেশি স্টেইনড থাকে, এবং এই মাঝখানে একটু লাইটলি স্টেইন থাকে। এই যে যেহেতু দুই ধরনের স্টেইনিং থাকে বা দুই ধরনের কালার থাকে, কোনো জায়গায় লাইট কোনো জায়গায় ডার্ক, এই জন্য এটাকে আমরা বলি বাইপোলার স্টেইনিং এদের থাকে, বা দুই ধরনের স্টেইনিং মিলিয়ে এদের থাকে। সো এই জিনিসটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট জানা, হ্যাঁ। এবং মনে রাখবো এদের কোনো মোটিলিটি কিন্তু নাই, এরা মোটাইল না, তবে এদের ক্যাপসুল থাকে, এবং ক্যাপসুলে বেশ কিছু প্রোটিন বা অ্যান্টিজেন কিন্তু থাকে। F1 প্রোটিন নামে একটা প্রোটিন থাকে, হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। আর WV এরকম টাইপের কিন্তু অ্যান্টিজেন আমরা এখানে পাই ক্যাপসুলে। এবং এদের ক্যাপসুল হচ্ছে মানে একটু নড়বড়ে টাইপের। ধরো আমরা যখন বডি থেকে স্যাম্পল বের করলাম, স্যাম্পল বলতে যেই সকল জায়গায় ইনফেক্ট করবে সেগুলো থেকে আমরা স্পেসিমেন নিলাম, ঠিক আছে। যেমন ধরো আমরা সাপোজলি ধরো আমি ব্লাড নিলাম, বা আমি হচ্ছে গিয়ে লিম্ফ নোড থেকে অ্যাসপিরেট নিলাম। তোমরা জানবা যে এরা লিম্ফ নোডকে কিন্তু অনেক বেশি ইনফেক্ট করে। কি করে? এরা লিম্ফ নোডকে অনেক ইনভলভ করে। কাকে ইনভলভ করে? লিম্ফ নোডকে। নর্মালি যেটা হয়, র্যাট ফ্লি যখন কামড় দিল, ধরো র্যাট ফ্লি কামড় দিল একজন পার্সনকে, এবং এই র্যাট ফ্লিটি ইনফেক্টেড ছিল ইয়ারসিনিয়া পেস্টিস দ্বারা। সো মানুষকে কামড় দিয়ে তার মধ্যে ইয়ারসিনিয়া পেস্টিস ঢুকাই দিল। এখন যে মানুষটাকে কামড় দিছে তার বডিতে এরা কী করে, তার বডি থেকে এরা হচ্ছে লিম্ফ নোডে চলে যায়, এবং লিম্ফ নোডে এরা কী করে, এরা হচ্ছে জমা হয়ে মাল্টিপ্লাই করে লিম্ফ নোডকে অনেক বেশি ইনফ্লাম করে দেয়, এবং লিম্ফ নোডটা তখন অনেক বেশি টেন্ডার হয়ে যায়। টেন্ডার তো হয়ে যায়, পাশাপাশি সোয়েলিংও হয়ে যায়, সোলেন হয়ে যায়, বা লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়। এবং এই যে টেন্ডার, সোলেন, লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়, এই সময় আমি লিম্ফ নোডের নাম দিই হচ্ছে বুবো। একটা লিম্ফ নোড থাকলে সেটাকে বুবো বলবো, আর যদি অনেকগুলো থাকে বুবোস, মানে প্লুরাল হচ্ছে বুবোস। তো এই কন্ডিশনটাকে আমি বুবোস বলি। এবং এই বুবোসই একটা হচ্ছে মানে একেবারে হলমার্ক বুবনিক যে টাইপ অফ প্লেগ আছে সেই ক্ষেত্রে। তো বুবনিক প্লেগে কী হয়, এরকম বুবোস তৈরি হয়, ঠিক আছে। বাট সেপ্টিসেমিক বা আমাদের সেপ্টিসেমিক বা এই যে নিউমোনিক, সেগুলোর ক্ষেত্রে বুবোস হয় না। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি শুরু এখানে বলে যাই, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমরা যখন নিউমোনিক প্লেগ দেখবো, নিউমোনিক প্লেগ, এই প্লেগটাতে না মানে আমরা তো বলছি যে র্যাট ফ্লি কামড় দিতে হবে প্লেগ সরাইতে। র্যাট ফ্লি কামড় দিবে, সেই ইনফেক্টেড র্যাট ফ্লিটা যখন মানুষকে কামড় দিবে তার মধ্যে ঢুকবে, এইভাবে হয়। কিন্তু নিউমোনিক প্লেগের ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যে ইনফেক্টেড, তার রেসপিরেটরি যে ড্রপলেট, রেসপিরেটরি ড্রপলেট বা অ্যারোসোল, এইগুলোর মাধ্যমে কিন্তু মানে বেসিক্যালি এগুলো ছড়াইতে পারে। সো একজন পার্সন টু পার্সন ট্রান্সমিশন কিন্তু নিউমোনিক প্লেগের ক্ষেত্রে পসিবল, এবং নিউমোনিক প্লেগই সব থেকে ডেঞ্জারাস, হ্যাঁ। এবং সেপ্টিসেমিক যে প্লেগ থাকে সেটাতে কি হয়, সেপ্টিসেমিক প্লেগ হয় যে অনেক বেশি প্লেগের জন্য যে ব্যাসিলাইটা বা আমরা বলতে পারি যে ইয়ারসিনিয়া পেস্টিস, সেটা অনেক বেশি ব্লাডে চলে যায়, এবং ব্লাডে অনেক বেশি প্রফিউজ ব্যাকটেরিয়া হওয়ার কারণে সেটা ব্লাডে চলে যায়, এবং সেপ্টিসেমিয়া হয়। এবং এটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস যদি দ্রুত ট্রিটমেন্ট না করায় সেপ্টিসেমিক প্লেগটা, হ্যাঁ। এবং নিউমোনিক প্লেগটা কিন্তু বায়ো ওয়েপন হিসেবে ইউজ করা যাইতে পারে। ধরো আমি একটা যুদ্ধে আমি হচ্ছে নিউমোনিক প্লেগের যে ভ্যারিয়েন্টটা আছে ইয়ারসেনিয়া পেস্টিস, যেটা নিউমোনিক প্লেগ করবে, ওইটাকে যদি আমি দিয়ে দিই অ্যারোসোল আকারে, তাহলে কিন্তু অনেক মানুষ সেটাতে মারা যাবে, এবং বেশি টাইম লাগে না মারা যাইতে। অনেক কম সময়ের মধ্যে কিন্তু লাঙের প্রবলেম হয়ে এআরডিএস অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম টাইপের ম্যানিফেস্টেশন হয়ে মারা যায়। সো এরকম অনেক প্রবলেম কিন্তু হয়। এবং দেখো আমি যদি স্মেয়ার করি, স্মেয়ার বলতে মেইনলি ধরো জিএমসা যে স্টেইন যদি আমি করি স্যাম্পলকে, অথবা দেখা গেছে ওয়েসান, এরকম বেশ কিছু স্টেইন আছে, রাইট।
তো এরকম বেশ কিছু স্টেন আছে, এই স্টেনগুলো যদি আমি করি তাহলে এরকম একটা অ্যাপিয়ারেন্স আমি পাই, যেগুলো হচ্ছে সেফটি পিন লাইক অ্যাপিয়ারেন্স, সেফটি পিন। এবং এখানে বাইপোলার কী থাকে, বাইপোলার স্টেনিং থাকে। তাহলে আমি এখন যদি একটু বিষয়গুলো পড়ি, দেখো এরা স্মল গ্রাম নেগেটিভ, এখানে বাইপোলার স্টেনিং থাকে এবং এদের ক্যাপসুল থাকে। ক্যাপসুলটা মিলি পলিস্যাকারাইড বা পলিস্যাকারাইড এবং প্রোটিনের গঠিত, হ্যাঁ। এবং এই ক্যাপসুলটা লস্ট হয়ে যেতে পারে, একটু নরবরে টাইপের। ধরো ল্যাবরেটরিতে যখন এক্সামিনেশন করা হবে তখন এরা ক্যাপসুল হারাই ফেলতে পারে, এবং ক্যাপসুল হারাই ফেললে এদের ভিরুলেন্স বা ডিজিজ করার ক্ষমতাও হারিয়ে ফেলবে। এবং এরা মেনলি, এবং আরেকটা কথা বলা হয়নি, এদের ইনফেক্টিভ ডোজ খুবই কম থাকে। ইনফেক্টিভ ডোজ হচ্ছে খুবই কম থাকে, মাত্র ধরো 1 থেকে 10টা ব্যাকটেরিয়া যদি কারোর মধ্যে ঢোকে তাইলেই ডিজিজ করে ফেলতে পারে। আমরা বলছিলাম যে ধরো এন্টেরিক ব্যাকটেরিয়াগুলোর মধ্যে শিগেলা অনেক বেশি ইনফেক্টিভ, কারণ এটা 100টা স্পিসিস বডিতে ঢুকলে, বা মানে 100টা স্পিসিস না, মানে ধরো 100টা অর্গানিজম বডিতে ঢুকছে, তাহলে এরা ডিজিজ করতে পারে। যেমন স্যালমোনেলার অনেক লাগে, ধরো স্যালমোনেলা টাইফয়েড 10⁻³ লাগবে, কিন্তু এরা কিন্তু মাত্র 100টা ঢুকলেই করতে পারতো ডিজিজ। তার মানে কি, যেটা যত কম ডোজেই করতে পারতেছে সেটা তত বেশি ইনফেক্টিভ। তার মানে কি, দেখো আমাদের সব ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এই যে ইয়ারসিনিয়া পেস্টি, সেটা কিন্তু মোস্ট ইনফেক্টিভের তালিকায় এদের ফেলা যায়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় এদের ক্যাপসুলার অ্যান্টিজেন WV এগুলো থাকে, এবং এই যে অ্যান্টিজেনগুলো, এগুলো এদের ইন্টারসেল, অর্থাৎ যে যাকে আক্রমণ করছে তাদের সেই তার সেলের মধ্যে গ্রোথ এবং সার্ভাইভাল এদের হেল্প করে। এবং এদের অ্যান্ডোটক্সিনও থাকে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে, আমরা দেখবে বায়ো ওয়েপন হিসেবে এদের কিন্তু মানে মাস প্রোডাকশন বা মানুষকে কিল করার জন্য কিন্তু এরকম ইউজ করা যাইতে পারে বিভিন্ন, ধরো যুদ্ধে কেউ যদি ইউজ করতে চায়। এবং ইয়ারসিনিয়া অবশ্যই এটা জেনেটিক ডিজিজ, কারণ আলটিমেটলি রোডেন্ট থেকে আসতেছে, এবং এটাকে ব্লাড ডেথও বলা হতো, যেটা 14th সেঞ্চুরিতে হচ্ছে বেশি, অ্যানসেন্ট টাইম মেনলি 14th সেঞ্চুরিতে, 14th সেঞ্চুরি বলতে 1347 থেকে 1351 সালের দিকে মেনলি। এবং রোডেন্টে প্লেগ হলে সেটাকে আমরা ওয়াইল্ড ডোমেস্টিক বলতে পারি। হিউম্যানে প্লেগ মেনলি বুবনিক, নিউমোনিক, সেপ্টিসেমিক। তো বুবনিক প্লেগ যেটা হয় যে এটা মোস্ট কমন ফর্ম, এবং এটা সাডেন, এবং বডিটা শক্ত হয়ে যেতে পারে, ফিভার থাকবে অনেক বেশি, স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে, অনেক বেশি হেডেক থাকতে পারে, এবং লিম্ফ নোডকে অ্যাফেক্ট করবে, এবং যেটাকে আমরা বুবোস বলি। লিম্ফ নোডটা টেন্ডার হয়, এবং মেইনলি গ্রোন বা কুচকির যে লিম্ফ নোড থাকে সেটাকে বেশি এফেক্ট করে, এবং সারাউন্ডিং টিস্যুকেও কিন্তু এরা এফেক্ট করে। লিম্ফ নোডের যে সারাউন্ডিং টিস্যু থাকে, এবং পেশেন্ট টক্সিমিয়া যদি হয়ে যায়, ব্লাড দেখেছে মানে ব্লাডে চলে গেছে, মানে টক্সিনগুলো, এরা বিভিন্ন এক্সোটক্সিন রিলিজ করে, হ্যাঁ। এদের এক্সোটক্সিনও কিন্তু আছে, এবং এদের এন্ডোটক্সিন প্রপার্টিও আছে। এন্ডোটক্সিনও এরা থাকে, এরা যেহেতু গ্রাম নেগেটিভ, ফর শিওর এদের এন্ডোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড সেটাও থাকবে আউটার মেমব্রেন বা এদের যে স্ট্রাকচার সেটাতে। এখন আসলে পাশাপাশি টেকিকার্ডিয়া হয়, ব্লাড প্রেশার একটু কমে যায়, কারণ এগুলো এন্ডোটক্সিনের কারণে হয়। সেপটিক শক লাইক সিমটমস, এবং মেন্টাল কনফিউশনে কিন্তু হয়, স্প্লিনটা বড় হয়ে যেতে পারে, স্প্লিনোমেগালি, ফলে স্প্লিনটা পালপেট করা যেতে পারে, এবং ম্যান টু ম্যান কিন্তু এটা ছড়ায় না, ম্যান টু ম্যান ছড়ায় হচ্ছে নিউমোনিক প্লেগ। সেপ্টিসেমিক প্লেগের ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় বুবো পাওয়া যায় না বললেই চলে, এবং এটা খুব তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যেতে পারে অবস্থা, যদি ট্রিটমেন্ট না শুরু করে, মর্টালিটি অনেক বেশি হতে পারে, এবং যারা বুড়া বা একটু এল্ডারলি তাদের ক্ষেত্রে এটা বেশি ছড়ায়। এবং এক্ষেত্রে কিন্তু দেখো অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, নভশিয়া, স্পেশালি জিআইটিকে ইনভলভ করতে পারে, তারপরে ডিআইসিও হতে পারে, যার ফলে ডিসিমিটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হবে, হাইপোটেনশন, শক, এবং ইকাইমোসিস করতে পারে, অর্থাৎ স্কিনের নিচে ব্রুইজ টাইপের থাকতে পারে। এবং এরা অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম করতে পারে, ম্যানিনজাইটিস, নিউমোনিয়া এগুলোও কিন্তু করতে পারে, কারণ ব্লাডের মাধ্যমে এরা বিভিন্ন অর্গানে চলে যাবে, ঠিক আছে, এগুলো করতে পারে। এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে আমাদের আমাদের নিউমোনিক যে প্লেগটা, এটা হচ্ছে লাংকে এফেক্ট করে, এবং এটা সাডেন, ভেরি সাডেন, এবং কাফ থাকে, ডিসমিয়া থাকে, এবং যে কাফটা হবে সেই কাফের সাথে কিন্তু হেমোপটাইসিস বা ব্লাড স্টেইনড এবং ফ্রোদি, ফেনা টাইপের, এবং হাইলি ইনফেক্টিভ স্পুটাম থাকে। ইভেন একটা কথা আমি বলে দিই, যখন আমি কালচার করি আমি এই ব্যাকটেরিয়াটাকে, ধরো ইয়ারসিনিয়া পেস্টিসকে, তখনই কিন্তু সেটা ইনফেক্টিভ থাকে। এই জন্য কালচার করলে খুবই সাবধানতা অবলম্বন করে কালচার করতে হয়, যে আচ্ছা যদি সরাই যায়। এবং আমরা কিন্তু নোডিউলার লাইক বা নোডুল টাইপের বা এডিএস লাইক পিকচার আমরা দেখতে পারবো, বাইলেটারাল ইনফিল্ট্রেটস পাবো যদি আমরা এক্সরে করি, রেডিওলজি করি। এবং কীভাবে ছড়ায়, অবশ্যই র্যাটফিলি যদি বাইট করে, তারপরে নিউমোনিক প্লেগের ক্ষেত্রে ড্রপলেট ইনফেকশন হতে পারে রেসপিরেটরি রুটে। এবং যদি অ্যানিমালগুলোর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করা হয়, অ্যানিমাল টিস্যুর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, তাহলে কিন্তু ইয়ারসিনিয়ার যে স্পিসেসগুলো আছে সেগুলো, স্পেশালি ইয়ারসিনিয়া পেস্টি, সেগুলো ট্রান্সমিটেড হতে পারে। এখন দেখো ইয়ারসিনিয়া পেস্টি যখন র্যাটফিলি বাইটের কারণে বডিতে ঢুকলো, তখন এরা লিম্ফ নোডে চলে যায়, এরা পরবর্তীতে এখানে অনেক বেশি ইনফ্লামেটরি রেসপন্স করে, লিম্ফ নোডগুলো সোলেন হয়ে যায়, টেন্ডার হয়ে যায়, এবং বুবোস বলি সেটাকে আমরা। এবং বুবনিক প্লেগে এটা মেইনলি হয়। তার বাদে অর্গানিজমগুলো যদি অনেক বেশি ব্লাডে চলে যায় তাহলে ব্যাকটেরিয়া হবে, এবং সেটা পরবর্তীতে বিভিন্ন অর্গানকে এফেক্ট করতে পারে, অ্যাবসেস করতে পারে, এবং হেমোরেজিক লেশন করতে পারে বিভিন্ন অর্গানে গিয়ে, এবং সেপ্টিসেমিক প্লেগ করতে পারে, এবং অ্যান্ডোটক্সিন সিমটমস থাকতে পারে, যেমন ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন তো করবে, এবং কিউটেনিয়াস হেমোরেজও করতে পারে, যার ফলে ইলি স্কিন কিন্তু একটু ব্ল্যাকিশ হয়ে যেতে পারে, এবং ইনভলভ একটা ক্যাপসুলার অ্যান্টিজেন থাকে যেটাকে আমরা বলি F1 প্রোটিন। এবং এটা কিন্তু একটা, এই যে ব্যাকটেরিয়াটা, ধরো এই যে ব্যাকটেরিয়াটা, আচ্ছা ধরো এই যে হচ্ছে ব্যাকটেরিয়াটা,
এই যে ব্যাকটেরিয়াটা সেফটিপিন লাইক অ্যাপিয়ারেন্স, তো ধর এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে এদের যে ক্যাপসুল, এই ব্যাকটেরিয়াটার যে ক্যাপসুল, সো ক্যাপসুল হচ্ছে F1 প্রোটিন থাকে। F1 প্রোটিন থাকার কারণে এটা হচ্ছে আমাদের বডি যে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল, এগুলো এটাকে ফ্যাগোসাইটোসিস করবে না, এটার হাত থেকে এরা বাঁচতে পারবে। অ্যান্ড্রোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড থাকবে, হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড্রোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড থাকবে, এক্সোটক্সিন রিলিজ করতে পারে কিছু টক্সিন পদার্থ। ভি এবং ডাব্লিউ অ্যান্টিজেন থাকে এদের, কোথায় থাকে অবশ্যই এদের যে ক্যাপসুল থাকে সেখানে থাকবে, এবং এদের সার্ভাইভালের জন্য বা ইন্টারসেলুলারি যাকে অ্যাটাক করছে তার সেলের ভিতরে গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। ইয়ারসিনিয়া আউটার প্রোটিন, ইয়ারসিনিয়া আউটার প্রোটিন নামে প্রোটিন থাকতে পারে। এগুলা হচ্ছে মেইনলি একজন পার্সনের মধ্যে বা পার্সনের যে সেল সেটার মধ্যে কিন্তু ঢুকে, এরা টাইপ থ্রি যে সিক্রেশটরি সিস্টেম আছে সেটার মাধ্যমে ঢুকে, এবং এরা ম্যাক্রোফেজ নিউট্রোফিল এগুলোর কাজ করতে দেয় না, এগুলো তো ফ্যাগোসাইটোসিস বা সাইটোকাইন রিলিজ করে, তো এগুলোকে করতে দিবে না, এভাবে ব্যাকটেরিয়াটাকে বাঁচাই দিবে। এবং দেখা যায় যে ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা স্যাম্পল হিসেবে ধরো ব্লাড নিলাম, যদি ব্লাডে অনেক পাওয়া যায় বা ব্লাডে সেপ্টিসেমিয়া হয়ে যায়, এবং দেখা যায় যে মানে অ্যাসপিরেট অফ লিম্ফ নোডকে যেহেতু বুবনিক প্লেগের ক্ষেত্রে ইনফেক্ট করে, সো অ্যাসপিরেট, সেখান থেকে আমি অ্যাসপিরেশন করে কন্টেন্টস নিলাম, আমি সেরাম নিতে পারি, আমি স্পুটাম নিতে পারি নিউমোনিক প্লেগের ক্ষেত্রে, বা নিউমোনিয়া যদি হয় আসলে, সিএসএফ নিতে পারি যদি ম্যানেঞ্জাইটিস হয়, স্পেশালি সেপ্টিসেমিয়া হয়ে পরবর্তীতে ম্যানেঞ্জাইটিস হইলে। এখানে আমরা গ্রাম স্টেনিং করতে পারি, তাহলে আমরা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই তো দেখবই। এবং পাশাপাশি এখানে কিন্তু রাইটস জিমসা ওয়েসান স্টেন করে আমরা ওই যে হেয়ারপিন লাইক অ্যাপিয়ারেন্স বা হেয়ারপিন না, সেফটিপিন লাইক অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পারি। এবং গ্রাম স্টেনের থেকে এই জায়গায় ভালো বোঝা যায় এই স্টেনগুলো করলে, রাইটস স্টেন, জিমস স্টেন, ওয়েসান স্টেন। এবং আরেকটা মানে মোর স্পেসিফিক ডাইরেক্ট স্টেনিং মেথড আছে, যেটাকে আমরা ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি স্টেন বলি। এটা মেনলি ক্যাপসুলার যে F1 অ্যান্টিজেন আছে এটাকে দেখতে হেল্প করে, বা এটার বিরুদ্ধে অ্যান্টিবডিটা আমরা পাই, এবং সেই অ্যান্টিবডিটা ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি হয়। আচ্ছা, ফ্লুরেসেন্স মানে চকচক করা, উজ্জ্বল দেখা, এটা আমরা দেখতে পারি। আচ্ছা, এবং আমরা যদি কালচার করতে চাই, কালচারটা বেশি ভালো ডায়াগনস্টিক একটা ফর্ম, এখানে আমরা ব্লাড আগার মিডিয়াতে চকলেট এবং ম্যাকনকে আগার প্লেট মিডিয়াতে আমরা কালচার করতে পারি। এবং দেখা যায় যে এখানে আমরা মনে রাখবো যে এখানে একটু কম টেম্পারেচারে কালচার করলে ভালো, মানে আমরা নর্মালি তো 37 ডিগ্রি সেন্টিগ্রেডে করি, তো এখানে আমরা কী করবো, এখানে আমরা হচ্ছে আমরা বলছিলাম ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার ক্ষেত্রে আমরা 42 ডিগ্রিতে করি, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার যে জন্যই, কারণ ওই জায়গায় ওরা হচ্ছে থার্মোফিলিক। তো এখানে আবার দেখো একটু কম টেম্পারেচারে আমরা করতেছি, এবং অর্গানিজমটা ক্যাটালাইজ পজিটিভ হয়, কিন্তু বাকিগুলো নেগেটিভ, অর্থাৎ ইন্ডোল, অক্সিডেস, ইউরিয়াস এগুলো নেগেটিভ হয়, এবং এদের কোনো মোটিলিটি কিন্তু থাকে না। এবং দেখা যায় যে অবশ্যই কালচারগুলো অনেক ইনফেকশিয়াস থাকে, জন্য ভালো করে হ্যান্ডেল করতে হবে। এবং আমরা সেরোলজিক্যাল টেস্ট যদি করি, যারা ভ্যাকসিনেশন হয় না, এখন বলতে পারো ভাইয়া এটার কি ভ্যাকসিন আছে কি না, আনসার হচ্ছে যে এটারও একটা ভ্যাকসিন আছে, তবে সেটা পার্শিয়াল প্রোটেকশন দেয়, হ্যাঁ, যেটা অত ভালো ভ্যাকসিন না। এটাকে আমরা বলি হচ্ছে ফরমালিন, কই গেল, ফরমালিন কিল্ড অর্গানিজম, এটার মধ্যে আমরা দিই, ফরমালিন দিয়ে কিল করা অর্গানিজমটা আমরা ভ্যাকসিন ইউজ করি, বাট সেটা পার্শিয়াল প্রোটেকশন দেয়, বুবনিকের অ্যাগেনস্টে, নিউমোনিকের অ্যাগেনস্টে কিন্তু দিতে পারে না, হ্যাঁ। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর আসো যে আমরা এক্ষেত্রে কী করবো, কনভালেসেন্ট যে সেরাম, মেনলি আমরা কী করি, আমরা ধর একটা পেশেন্ট যখন নতুন ইনফেক্টেড, সেই সময় আমরা তার একটা অ্যান্টিবডি টাইটার দেখলাম, অ্যান্টিবডি কেমন মাত্রায় আছে, 1:, মানে ব্যাপারটা হচ্ছে ধর আমি একটা অ্যান্টিবডি টাইটার পাইলাম, তো পরবর্তীতে যখন পার্সেন্টটা সেরে যাচ্ছে বা অনেক দিন হয়ে গেছে ইনফেকশনে, তারপরে যখন আমি আরেকটা স্যাম্পল নিয়ে আমি অ্যান্টিবডি টাইটার দেখলাম, এদের মাঝে ডিফারেন্সটা আমি খেয়াল করবো, যে যদি এমন হয় যে ফার্স্টে যতটুকু পাইছিলাম তার থেকে 3-4 গুণ বেড়ে গেছে, 4-fold বেড়ে গেছে, তাহলে আমরা বলি আচ্ছা এটা একেবারে ডায়াগনস্টিক। সো যদি মানে কনভালসেন্ট পেশেন্টের ক্ষেত্রে 1:16 বা তার থেকে বেশি পাওয়া যায়, তাহলে মোটামুটি ইয়ারসিন ইনফেকশন হয়েছে, বা পরপর দুইটা বলতে কিছুদিন পরপর যখন আমি 2টা স্যাম্পল নিলাম এবং সেগুলোর মধ্যে ডিফারেন্স বা রাইস হলো একটা থেকে আরেকটাতে, সেটা কিন্তু ডায়াগনোসিসে হেল্প করে। এবং ট্রিটমেন্ট মিলে আমরা স্ট্রেপ্টোমাইসিনের, যেটা একটা অ্যামাইনোগ্লাইকোসাইড, বা আমরা বলতে পারি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক, অথবা টেট্রাসাইক্লিনের মধ্যে মেনলি ডক্সিসাইক্লিনটা ভালো কাজ করে, তো ডক্সিসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলা কিন্তু দেওয়া যেতে পারে। তারপরে লিভোফ্লক্সাসিন, যে ফ্লুরোকুইনোলন্স আছে, ওইগুলো দেওয়া যেতে পারে। এবং এখানে কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে এরকম না। এবং মানে যদি ডিজিজটা প্রোগ্রেস করে, তাহলে মানে ব্যাকটেরিয়াল কালচারের জন্য ওয়েট না করে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করা বেটার, যেটাকে আমরা বলি ইমফেরিক্যাল থেরাপি। এবং বলতে পারো যে ভাইয়া যেহেতু বুবনিক প্লেগে বুবোস হয়, অনেক পেইনফুল টেন্ডার লিম্ফ নোড থাকে, আমি কি ওইটা থেকে মানে ড্রেন করবো কিনা, যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টগুলোকে ড্রেন করবো কিনা, আনসার হচ্ছে না, কিছু ড্রেন করার দরকার নেই। এবং আরবান এরিয়াতে র্যাট যাতে বেশি গ্রো না করতে পারে বা স্প্রেড না করে, সেটা কন্ট্রোলে রাখতে হবে। এবং শিপ এয়ারফেলের মাধ্যমে যাতে না চলে আসে, এবং ফ্লি বাইট থেকে নিজেকে সেভ করতে হবে। এবং ওয়াইল্ড যে রডেন্ট আছে, যেগুলো ধরো মারা গেছে, সেগুলোর সাথে কন্ট্যাক্ট যাতে না হয়। পেশেন্টকে অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করার পরে 72 ঘন্টা পর্যন্ত ধরো আইসোলেশনে রাখলা। এবং যারা অনেক বেশি ধরো একটা প্লেগে আক্রান্ত পার্সনের সংস্পর্শে আসছে বা ক্লোজ কন্ট্যাক্টে আসছিল, এরকম তুমি সাসপেক্ট করো, তাহলে প্রোফাইলেকটিক টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেওয়া যাইতে পারে, স্পেশালি ডক্সিসাইক্লিন। এবং ধরো একটা কেসও যদি পাওয়া যায় প্লেগের, সেটাও কিন্তু অবশ্যই অনেক চিন্তার একটা বিষয়।